একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট যেখানে একটা কাপল গুরুতরভাবে আহত হয়। তাদের মধ্যে ছেলেটা সেখানেই মারা যায় আর মেয়েটা বেঁচে যায়। এখন ভাবছেন এর মধ্যে অদ্ভুত কি? হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে অদ্ভুত ঘটনা ঘটে তখন যখন সেই ছেলেটার শ্রাদ্ধের দিনই সেই মৃত ছেলেটা আবার জীবিত অবস্থায় সেখানে এসে হাজির হয়। ছেলেটার পরিবারের সবাই তাকে অ্যাকসেপ্ট করে নিলেও ওই মেয়েটা অর্থাৎ তার ওয়াইফ কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চায় না যে এই ছেলেটা তার স্বামী। তার ধারণা এটা কোনো নকল ইম্পোস্টার। কিন্তু প্রশ্ন হলো, একটা ইম্পোস্টার কিভাবে হুবহু একই চেহারা নিয়ে আবার ফিরে আসতে পারে? আর যদি ধরেও নেই যে ব্যক্তিটা আসল, তাহলে যে ব্যক্তির কিনা অলরেডি শ্মশানে মুখাগ্নি পর্যন্ত হয়ে গেছে, সেই মৃত ব্যক্তি আবার কিভাবে জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারে? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা সিরিজ অচিন্ত আইচ 3 এর গল্পটা, যার প্রত্যেকটা মোড়ে এমন সব টুইস্ট আর সাসপেন্স আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। মনে হবে এই তো সমস্ত রহস্য সমাধান হয়ে গেল, কিন্তু তার পর মুহূর্তেই খুলবে আর এক নতুন রহস্যের জট। আর শেষ রহস্যটা তো আপনার জন্য একেবারেই আনএক্সপেক্টেড। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে এই রহস্যের মায়ামহল থেকে ঘুরে আসি। সিরিজের শুরুতেই আমরা একজন ট্রাক ড্রাইভারকে একটা সুনসান রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যেতে দেখি। ওই ড্রাইভারের সঙ্গে তার বন্ধুও ছিল। চলার পথে তারা সামনে একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখতে পায়। ওই গাড়ির যাত্রীদের কথা ভেবে লোক দুটো দ্রুত ট্রাক থেকে নেমে গাড়িটাকে চেক করতে যায়। গাড়ির ভেতরে এক দম্পতি ছিল। তাদের দুজনের অবস্থাই অনেক খারাপ ছিল। ট্রাক ড্রাইভার তার বন্ধুকে বলে, মনে হচ্ছে ওরা দুজনেই মারা গেছে। তখনই মেয়েটা নড়ে ওঠে। এটা দেখে ওই ড্রাইভার আর তার বন্ধু মেয়েটাকে গাড়ি থেকে বের করে। এরপর ড্রাইভার ওই মেয়েটার হাজব্যান্ডকে চেক করে দেখে সে মারা গেছে। ড্রাইভার তার বন্ধুকে বলে, পুলিশকে জানাতে হবে। পরের সিনে আমরা মুভির হিরো অচিন্ত আর তার স্ত্রী গীতাকে একটা মন্দিরে দেখতে পাই। অচিন্ত একজন লয়ার আর তার স্ত্রী গীতা একজন পুলিশ অফিসার। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম দেবযানী। এই দেবযানী ছিল সেই দিনের অ্যাক্সিডেন্টের ভিকটিম। সেদিন দেবযানী আর তার হাজব্যান্ড নীল রায় বর্মনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্টে দেবযানী বেঁচে গেলেও তার হাজব্যান্ড নীল রায় বর্মনের মৃত্যু হয়েছে, যার কারণে আজ তাদের বাড়িতে নীলের শ্রাদ্ধ চলছিল। নীলের কাকিমা দেবযানীকে নীলের পছন্দের খাবার এনে তার হাতে দিয়ে বলে, এটা তার ছবির সামনে রাখো। নীল এটা খেতে খুব ভালোবাসত। দেবযানী তখন খাবারের প্লেটটা নিয়ে নীলের ছবির সামনে রেখে যখনই তার ছবির দিকে তাকায়, তখনই সে নীলের ছবির ওপর একটা জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে পেছনে তাকালে সেখানে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীলকে জীবন্ত অবস্থায় দেখে তার পরিবারের সবাই ভীষণ অবাক হয়। নীলের সঙ্গে তার ডক্টর ঘোষও এসেছিল। ডক্টর নীলের ফ্যামিলিকে বলে, উনি বলছেন উনি নীল রায় বর্মন আর এটা নাকি ওনার বাড়ি। কিন্তু দেবযানী এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বলে ওঠে, ও নীল নয়, ও নীল হতেই পারে না। কিন্তু নীলের মা শ্রাবণী তার কোনো কথায় পাত্তা না দিয়ে নীলের কাছে যায়। অ্যাক্সিডেন্টের পর নীলকে আবার ফিরে পেয়ে তার মা শ্রাবণী কোনো কিছু না ভেবেই নীলকে নিজের ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, আমার ছেলে নীল ফিরে এসেছে, তোমরা এই শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধ করো। শ্রাবণী এরপর নিজের ছেলেকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নীল তখন অনেক রহস্যময় চোখে দেবযানীর দিকে তাকায়, যা দেবযানীর মনে ভয়ের জন্ম দেয়। রাতের বেলায় দেবযানী তার আর নীলের বিয়ের ছবিটা হাতে নিয়ে বসে তাদের বিয়ের রাতের কথা মনে করছিল। তখনই নীল ঘরে ঢোকে, কিন্তু দেবযানী নীলকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলে। নীল বলে, তুমি কেন বিশ্বাস করতে পারছো না আমি নীল? দেবযানী বলে, তুমি মাকে বোকা বানাতে পারো, কিন্তু আমি জানি তুমি একটা ইম্পোস্টার। দেবযানী নীলকে বেরিয়ে যেতে বললেও নীল রুম থেকে বের হয় না, যার কারণে দেবযানী নিজেই ঘর থেকে বের হতে যায়। কিন্তু নীল তাকে জোর করে জড়িয়ে ধরে আর বলে, তোমার তো আমাকে খোঁজার কথা ছিল, তুমি তো আমাকে আর খুঁজলে না। এই কথা শুনে দেবযানী অনেক অবাক হয়, কারণ এই কথাটা নীল তাকে বিয়ের রাতে বলেছিল, যেটা শুধুমাত্র দেবযানীই জানতো। দেবযানী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে? তুমি কে? নীল বলে, আমি তোমার নীল। দেবযানী ভয় পেয়ে তার ঘর থেকে ছুটে বের হতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। নীল তাকে তুলতে গেলে দেবযানী নিজেই উঠে বাড়ি থেকে বের হয়ে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। দেবযানী সেই প্রবল বৃষ্টির মধ্যেই পুলিশ স্টেশনে পৌঁছে যায় নীলের বিরুদ্ধে রিপোর্ট করতে। থানায় অচিন্ত ইন্সপেক্টর রাধাপতির সামনে একটা কেস নিয়ে আলোচনা করছিল। দেবযানী তখন ছুটে এসে রাধাপতিকে বলে, আমাকে বাঁচান। অচিন্ত দেবযানীকে এমন আতঙ্কিত দেখে তাকে চেয়ারে বসায়। দেবযানী রাধাপতিকে বলে, আমার বাড়িতে একজন ঢুকে গেছে, সে দাবি করছে সে আমার স্বামী, কিন্তু আমার স্বামী তো 2 সপ্তাহ আগেই মারা গেছে, আজ তার শ্রাদ্ধ ছিল। রাধাপতি দেবযানীকে শান্ত করেন। অচিন্ত এরপর এখান থেকে বেরিয়ে বাইরে এসে বসেন, কিন্তু অচিন্ত বাইরে বসেই ভেতরে কি হচ্ছে সেই দিকে নজর রাখছিল।
একজন ইন্সপেক্টর রাধাপতিকে বলে, উনি দেবযানী রায় বর্মন। এটা শুনে রাধাপতি বুঝে যায় যে দেবযানী নীল রায় বর্মনের স্ত্রী, কারণ নীল রায় বর্মন ছিল একজন নামকরা জুয়েলারি বিজনেসম্যান। তাকে সেখানকার সবাই চিনত। দেবযানী রাধাপতিকে বলে, আমি খুব বিপদে আছি, আমার পুলিশ প্রোটেকশন লাগবে, আর আমি ওই ইম্পোস্টরের বিরুদ্ধে কেস করতে চাই। রাধাপতি তখন কমিশনারকে কল করে দেবযানীর কথা বলেন। কিছুক্ষণ পর কমিশনার সেখানে আসেন। কমিশনারের সাথে নীল আর তার কাকু এসেছিল দেবযানীকে নিয়ে যেতে। নীল যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান ছিল, তাই কমিশনারের সঙ্গেও তার সম্পর্ক ছিল ভালো। কমিশনার রাধাপতিকে বলে, দেবযানী রায় বর্মন এখন স্ট্রেসড, ওনার মাথা এখন ঠিক নেই, তাই হয়তো এসব করছেন। তাই তার কোনো কথাই যেন রেকর্ড করা না হয়, তার কথার ভিত্তিতে কোনো রিপোর্ট লিখতে হবে না। দেবযানী বলে যে সে একদম ঠিক আছে। নীল তখনই দেবযানীকে জোর করে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু দেবযানী যেতে রাজি হয় না। এই ধস্তাধস্তির মাঝে অচিন্তের সঙ্গে দেবযানীর ধাক্কা লাগে, যার কারণে অচিন্তের হাতে সব ফাইল নিচে পড়ে যায়। অচিন্ত তার কাগজগুলো তুলতে তুলতে দেবযানীকে দেখছিল। নীল এরপর দেবযানীকে জোর করে ধরে বাড়িতে নিয়ে যায়। অচিন্ত বাড়িতে গিয়ে নীলের মৃত্যুর খবর ছাপানো খবরের কাগজটা বের করে সেখানে নীলের মৃত্যুর খবরটা পড়ছিল। তখন অচিন্তের ভাই লগ্নজিৎ তার ফোনে নীলের শ্রাদ্ধের ভিডিওটা অচিন্তকে দেখায়। শ্রাদ্ধের অনুষ্ঠানে নীলের হঠাৎ ফিরে আসার ভিডিওটা মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়েছে। অচিন্ত ভিডিওটা দেখে একটু ভাবনায় পড়ে যায়। নীলদের বাড়িতে দেবযানীকে চেক আপ করার জন্য ডক্টরকে ডাকা হয়। সবাই বলে যে দেবযানী স্ট্রেসের কারণে এমন করছে, কিন্তু দেবযানী বলে সে একদম ঠিক আছে। শ্রাবণী রেগে গিয়ে দেবযানীকে বলে, তুমি তোমার বরের নামে থানায় এফআইআর করতে গিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাউকে না বলে কেন থানায় গেছো? মিডিয়াতে এটা নিয়ে কত কথা হবে কোনো ধারণা আছে তোমার? দেবযানী আবার তাদের বোঝানোর চেষ্টা করে যে এটা আসল নীল নয়, কিন্তু তার কথা সেখানে কেউ বিশ্বাস করে না। ডক্টর এরপর দেবযানীকে জোর করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর সবাই ঘর থেকে চলে গেলে দেবযানী কোনোভাবে তার ফোনে অচিন্তের নাম্বার ডায়াল করে তাকে ফোন করে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি থানায় যখন ধস্তাধস্তির সময় অচিন্তের সঙ্গে দেবযানীর ধাক্কা লেগেছিল, তখন অচিন্ত এক ফাঁকে দেবযানীর হাতে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিল। দেবযানী অচিন্ত আজকে কল করে বলে, ওরা আমাকে কিছু একটা ইঞ্জেকশন দিয়েছে, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কথা বলতে বলতেই দেবযানী ঘুমিয়ে পড়ে। পরদিন অচিন্ত কোর্টে গিয়ে দেবযানীর এই কেসটা ফাইল করে এবং নিজেই এই কেসের দায়িত্ব নেয়। কোর্টের সবাই অচিন্তকে বলে যে এই কেসটা টিকবে না, কিন্তু অচিন্ত তবুও এই কেসটা লড়তে চায়, কারণ এটাই অচিন্তের জীবনের প্রথম কেস। কোর্টরুমে অ্যাডভোকেট ঈশানী নীলের সেই ভাইরাল ভিডিও নিয়ে জজের সঙ্গে কথা বলছিল। ঈশানী ছিল রায় বর্মন ফ্যামিলির লয়ার। রায় বর্মনদের ফ্যামিলি রেপুটেশনের জন্য ঈশানী জজের সঙ্গে এই ভিডিওটা কোনোভাবে রিমুভ করার ব্যাপারে কথা বলছিল। তখনই একজন জুনিয়র লয়ার ঈশানীকে অচিন্তের কেসের ব্যাপারে জানালে ঈশানী অচিন্তের সঙ্গে দেখা করার জন্য সেখান থেকে বের হয়। অচিন্ত বাইরে চায়ের দোকানে বসেছিল, তার সঙ্গে তার ছোট ভাই লগ্নজিৎও ছিল। লগ্নজিৎ অচিন্তের ইনফর্মার হিসেবে কাজ করে। চায়ের দোকানে অচিন্ত আর লগ্নজিৎ বসে আড্ডা দিচ্ছিল। তখন ঈশানী সেখানে এসে অচিন্তকে তার চেম্বারে ডেকে নিয়ে যায়। অচিন্ত চেম্বারে গেলে ঈশানী তাকে বলে, রায় বর্মনদের বিরুদ্ধে যে কেসটা ফাইল করেছেন সেটা উইথড্র করতে কত টাকা নেবেন? অচিন্ত নীরবতার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে এই কেসটা ছাড়বে না, যার ফলে ঈশানী তাকে একটা নিজস্ব প্রাইভেট চেম্বার অফার করে। অচিন্ত বলে, জাস্টিস কোনো প্রাইভেট চেম্বারের জন্য বসে থাকে না, কালকে কোর্টে দেখা হবে। এটা বলেই অচিন্ত ঈশানীর কেবিন থেকে বেরিয়ে যায়। পরদিন অচিন্ত কোর্টের জন্য দেবযানীকে নিতে নীলদের বাড়িতে যায়। দেবযানী নীলের বিরুদ্ধে কেস ফাইল করেছে এটা জানতে পেরে তার পুরো ফ্যামিলি অনেক অবাক হয়। অচিন্ত তাদেরকে বলে, আমি দেবযানী রায় বর্মনকে নিতে এসেছি। দেবযানী অনেক ভয় পাচ্ছিল। অচিন্ত নীলের পরিবারের সবার সামনে দিয়ে দেবযানীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কোর্টে অচিন্ত জাজের সামনে বলে, দেবযানী রায় বর্মনের হাজবেন্ড মারা গেছে, এখন যিনি তার বাড়িতে আছে তিনি তার বর নন। জাজ বলে, এটা কি প্রমাণ হয়েছে? যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তিনি ওনার বর। এবার কেসটা বলুন। অচিন্ত বলে, নীল বর্মন দেবযানী বর্মনকে রেপ করার চেষ্টা করেছেন। দেবযানী বর্মন ওনার বরের থেকে প্রোটেকশন চেয়েছেন। উনি শ্বশুর বাড়িতে থাকতে পারবেন, কিন্তু ওনার বর তার সঙ্গে কথা বলতে পারবে না, এক ঘরে থাকতে পারবে না, এমনকি গায়েও হাত দিতে পারবে না। জাজ এরপর দেবযানীকে কাঠগড়ায় ডেকে বলে, তোমার বর তোমাকে এমনটা করার চেষ্টা করেছে, এটা কোনো কথা হলো? জাজ দেবযানীকে কি হয়েছিল তা জিজ্ঞেস করে। দেবযানী বলে, 16 তারিখ রাতে বাড়ির লোকেরা আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে। আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে বাধা অবস্থায় দেখতে পাই। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নীল ওই রাতে দেবযানীর ঘুমিয়ে পড়ার পর তার হাত পা বিছানার সঙ্গে বেঁধে ফেলে। এরপর দেবযানীর জ্ঞান ফিরলে সে তার কাছে ফোনের পাসওয়ার্ড চায়। দেবযানী সেটা দিতে রাজি না হলে নীল তার জামা কাপড় খোলার ভয় দেখায়।
যার ফলে দেবযানী তার পাসওয়ার্ড দিতে বাধ্য হয়। সিন প্রেজেন্টে আসে। এসব শুনে ডিফেন্স লয়ার ঈশানী জাজকে বলে, এসব দেবযানীর বানানো কথা। ওর হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ওর মেন্টাল ট্রিটমেন্ট চলছে। আসলে ও এতটাই ডিস্টার্ব যে ওর হাজবেন্ড যে ফিরে এসেছে এটাও সে বিশ্বাস করতে পারছে না, তাই তার কোনো কথাই এখন অ্যাকসেপ্টেবল নয়। ঈশানী জাজের কাছে দেবযানীর মেডিকেল রিপোর্ট পেশ করে। ঈশানী বলে, 16 তারিখ নীল বর্মন ফিরে আসার পর দেবযানী শকে চলে গেছে, এমনকি সে থানায় তার বরের নামে রিপোর্টও করতে গিয়েছিল। দেবযানী এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে ডক্টর তাকে ইনজেকশন দিতে বাধ্য হয়। সব শুনে জাজ দেবযানীকে ডক্টর দেখানোর পরামর্শ দেয়। অচিন্ত এখানে জজকে কিছু বলতে চায়, কিন্তু জজ তাকে থামিয়ে দিয়ে বলে, এই কেস এখানেই সলভ হয়ে গেছে। অচিন্ত তখন বলে, দেবযানীর এফআইআর এর একটা কপি দেখাতে পারলে আমি এই কেসটা ড্রপ করে দেব। জাজ তখন ঈশানীকে দেবযানীর এফআইআর এর কপি দেখাতে বলে, কিন্তু দেবযানীর এফআইআর সেদিন পুলিশ গ্রহণই করেনি, যার কারণে ঈশানী কোনো কপিও দেখাতে পারে না। যার ফলে জজ অচিন্তকে এই কেসটা চালানোর অনুমতি দিতে বাধ্য হয়। অচিন্ত তখন জাজকে সেই দিন রাতে পুলিশ স্টেশনে দেবযানীর সঙ্গে কি কি হয়েছিল সবকিছু বলে। জজ তখন ইন্সপেক্টর রাধাপতিকে ডাকতে বলে। রাধাপতি আসলে জজ তাকে বলে, কেউ থানায় রিপোর্ট করতে গেলে তার রিপোর্ট নিতে হবে। এখন থানার কাজও কি কোর্টকে করতে হবে? জজ দেবযানীর ডিমান্ড অনুযায়ী পুলিশ প্রোটেকশনের প্রতিশ্রুতি দেয়। নীলের বাড়ির লোক এটা একদমই মেনে নিতে পারে না, যার কারণে তারা দেবযানীকে রেখেই বাড়িতে চলে যায়। অচিন্ত তখন দেবযানীকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে শ্রাবণীর ভাই অবনী শ্রাবণীকে বলে, নীল মারা গেছে, তার মুখাগ্নি আমি নিজে করেছি, আমাকে কোর্টে যেতে হলে আমিই সাক্ষী দেব। শ্রাবণী তাকে বোঝায় যে দেবযানীর মাথা খারাপ হয়ে গেছে। দেবযানী আর অচিন্ত তখন বাড়িতে ঢোকে। দেবযানীর সঙ্গে একজন মহিলা কনস্টেবলও ছিল, যে দেবযানীর সঙ্গে 24 ঘন্টাই থাকবে। কিন্তু শ্রাবণী এতে আপত্তি করলে অচিন্ত তাকে বলে, কোর্টের আদেশ অনুযায়ী পুলিশ এখানেই থাকবে, কি আর করা। অনিচ্ছা সত্ত্বেও তাদের সবাইকে এই বিষয়টা মেনে নিতেই হয়। এরপর আমরা একটা পুকুরে একটা লোকের লাশ ভাসতে দেখি। স্থানীয় লোকজন লাশটাকে পানি থেকে তোলার পর লোকাল পুলিশকে খবর দেয়। অচিন্তের স্ত্রী গীতা এই লাশটা ইনভেস্টিগেট করতে আসে। লাশের পায়ে দড়ি বাঁধা দেখে গীতা বুঝতে পারে যে লোকটাকে কেউ মার্ডার করে পায়ে দড়ি বেঁধে পানিতে ফেলেছে। সে দ্রুত লাশটা পোস্টমর্টম করতে পাঠিয়ে দেয়। এদিকে অচিন্তের ভাই লগ্নজিৎ নীলের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার জন্য ইন্সপেক্টর পাজার কাছে যায়, কারণ ওই অ্যাক্সিডেন্টের রাতে ওই ট্রাক ড্রাইভার ইন্সপেক্টর পাজাকেই কল করেছিল। লগ্নজিৎ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় আর তার ইন্টারভিউও নেয়। পাজা তাকে বলে, ওই রাতে আমি যখন ওই অ্যাক্সিডেন্ট সাইটে যাই তখন সেখানে তাদের দুজনের অবস্থাই খারাপ ছিল। আমি নিজেই তাদেরকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর ছেলেটাকে চেক করে বলে সে অনেকক্ষণ আগেই মারা গেছে। লগ্নজিৎ জিজ্ঞেস করে, ওই মৃত লোকটা কি বেঁচে উঠতে পারে? পাজা বলে, তার মাথার খুলি ফেটে গেছে, মুখ ভর্তি কাচের টুকরো, চোখ দুটোও একেবারে খোলা। ডক্টর নিজেই ডেথ সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়েছে। খবরে বলছে পরিবারের অন্য কারো লাশ দাহ করা হয়েছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। তাদের তো বড় গয়নার ব্যবসা আছে, সব প্রপার্টির খেলা। রাতের বেলা শ্রাবণীর ঘনিষ্ঠ বান্ধবী অন্বেষা তাদের বাড়িতে আসে। অন্বেষা আজ লন্ডন থেকে সরাসরি শ্রাবণীদের বাড়িতে এসেছে। অন্বেষাকে দেখে শ্রাবণী অনেক খুশি হয়। সে শ্রাবণীকে বলে, ভালো একজন উকিল হায়ার করলে আমরা অবশ্যই এই কেসটা জিতে যাব। এই কেসটা কোর্টে উঠলে যে পরিমাণ মিডিয়া অ্যাটেনশন পাবে, তাতে এই কেসে কোনো সেলিব্রিটি লয়ার ছাড়া এটা কেউ হ্যান্ডেল করতে পারবে না। অন্বেষা শ্রাবণীকে বড় সেলিব্রিটি লয়ার দিগ্বিজয়ের কথা বলে, যে এই ধরনের কঠিন কেসগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। এদিকে ওই বেওয়ারিশ লাশের ব্যাপারে ডক্টর গীতাকে জানায় যে বডির অবস্থা খুবই খারাপ। গায়ে একটা ট্যাটু ছাড়া আইডেন্টিফিকেশনের আর কোনো উপায়ই পাওয়া যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বেশ কয়েক সপ্তাহ পানির নিচে পড়েছিল, পায়ে ভারী কিছু বেঁধে রাখা হয়েছিল। এটা অবশ্যই মার্ডার, তবে বাকিটা পোস্টমর্টম রিপোর্ট এলে জানা যাবে। গীতা একজন কনস্টেবলকে এই লাশের পরিবারের ব্যাপারে খোঁজ নিতে বলে। এরপর আমরা লগ্নজিৎকে দেখতে পাই। লগ্নজিৎ একজন ডোমের কাছে যায় যে ওই রাতে নীলের লাশ পোড়ানোর সময় উপস্থিত ছিল। লগ্নজিৎ তাকে জিজ্ঞেস করে, শুনেছি এখানে নাকি ভুল মরা পোড়ানো হয়েছে। ডোম বলে তারা মিথ্যে বলছে, ওই দিন তাদের লাশ পোড়ানো। লগ্নজিৎ ডোমকে জিজ্ঞেস করে সে কোর্টে এই বিষয়ে বয়ান দিতে পারবে কিনা। ডোম এতে রাজি হয়ে যায়। লগ্নজিৎ তখন ফোন করেই খবরটা অচিন্তকে জানিয়ে দেয়। বাড়িতে অচিন্ত তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি যখন হাইকোর্টের ক্লার্ক ছিলে তখন একটা ইম্পার্সনের কেসের ডকুমেন্ট করেছিলে না, সেই ফাইলগুলো কোথায়? অচিন্তের বাবা বলে, ইম্পার্সনের কেস তুমি নিতে গেলে কেন? কে আসল কে নকল এটা ঠিক করা কি হাতের মোয়া? স্পেশালি যখন একজন মৃত। তোমার সব উইটনেস পুরনো স্মৃতি ঘেটে বয়ান দেবে, যার কোনো প্রমাণ নেই। মানুষের স্মৃতির উপর ভরসা করে কেস জেতা যায় না। অচিন্ত তখন ডিএনএ টেস্টের কথা বললে তার বাবা বলে,
ডিফেন্স তোমাকে ডিএনএ টেস্ট করতে দেবে কেন? অচিন্ত তার বাবার কথায় পাত্তা না দিয়ে পুরনো ফাইলগুলো থেকে ওই ফাইলটা খুঁজতে শুরু করে। অচিন্তের বাবা তখন বলে, তুমি যে কেস ফাইলটা খুঁজছো, প্রসিকিউশন সেই কেসে হেরে গিয়েছিল। তো এর পর দিন আমরা সেই সেলিব্রিটি লয়ার দিগ্বিজয়কে দেখতে পাই। তার কাছে একজন রিপোর্টার তার ইন্টারভিউ নিতে এসেছিল। রিপোর্টার দিগ্বিজয়কে জিজ্ঞেস করে, আপনি গত 2 বছরে একটাও কেস নেননি, সেটা কি আপনার 100% যে তার রেকর্ড ভেঙে যাবে সেই ভয়ে? তখন অন্বেষা আর শ্রাবণী সেখানে দিগ্বিজয়ের সঙ্গে দেখা করতে আসে। দিগ্বিজয় অন্বেষাকে দেখে রিপোর্টারকে জবাব দেয় যে আমার লাস্ট আর ফাইনাল কেস এসে গেছে, খুব শীঘ্রই কোর্টে ফিরছি। দিগ্বিজয় এরপর অন্বেষাদের সঙ্গে দেখা করতে যায়। অন্বেষার সাথে দিগ্বিজয়ের ভালো সম্পর্ক ছিল, যার কারণে সে তাদের কেসটা নিতে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা অচিন্ত একা বাড়ি ফিরছিল। সেই সময় কিছু লোক অচিন্তকে ধরে গাড়িতে তুলে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা অচিন্তকে হুমকি দিয়ে বলে সে যেন এই কেসটা ছেড়ে দেয়। তারা যখন অচিন্তর দিকে বন্দুক তাক করে, ঠিক তখনই সেখানে দিগ্বিজয়ের গাড়ি আসে। তাকে দেখে ওই লোকগুলো পালিয়ে যায়। দিগ্বিজয় অচিন্তের কাছে এসে বলে, কলকাতা আর আগের মতো সেফ নেই, রাতে একা বের হবেন না। দিগ্বিজয় যাওয়ার আগে অচিন্তকে বলে যে আমাদের কোর্টে দেখা হবে। অচিন্ত এটা শুনে অনেক অবাক হয়। যে লোক তার জীবনে একটা কেসও হারেনি, তার বিপক্ষে কোর্টে অচিন্তকে লড়তে হবে। অচিন্ত বুঝতে পারে যে এই লড়াইটা এবার জটিল হতে চলেছে। এরপর দিন কোর্টে ডিফেন্স লয়ার হিসেবে দিগ্বিজয় আসে। এতদিন পর তাকে কোর্টে ফিরতে দেখে জাজও অনেক খুশি হয়। জাজ তাকে অনেক রেসপেক্ট দেয়, আর জাজ অচিন্তকে তার ফার্স্ট কেসের জন্য শুভকামনা জানায়। এরপর কোর্টের কার্যক্রম শুরু হয়। অচিন্ত জাজের সামনে দেবযানীর বিষয়টা আবার এক্সপ্লেন করে। দিগ্বিজয় জজকে বলে, দেবযানী রয় বর্মন মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই তিনি তার হাজব্যান্ডকে চিনতে পারছেন না। অচিন্ত তার প্রথম উইটনেস হিসেবে নীলের মামা অবনীকে কাঠগড়ায় তুলে জিজ্ঞেস করে, আপনি কি নীলের মুখাগ্নি করেছেন? অবনী সত্যিটাই সাক্ষ্য দিয়ে বলে, আমি নীলের মুখাগ্নি করেছিলাম, নীল মারা গেছে। দিগ্বিজয় অবনীকে জিজ্ঞেস করে, আপনারা তো তাড়াতাড়ি নীলকে দাহ্য করলেন কেন? অবনী বলে, নীলের মা চাইছিল না তার ছেলেকে কেউ এভাবে দেখুক। দিগ্বিজয় অবনীকে জিজ্ঞেস করে, সেদিন নীলের মুখে কয়টা দাগ দেখেছিলেন? অবনী জবাবে বলে, 6-7টা হবে। দিগ্বিজয় তখন জজকে বলে, তার মুখে 11টা দাগ ছিল। অচিন্ত এরপর তার সেকেন্ড উইটনেস কুলদেব সিংকে ডাকে। এই কুলদেব সিংই ওই ট্রাকওয়ালার বন্ধু ছিল, যে ওই অ্যাক্সিডেন্টের দিন ট্রাকওয়ালার সাথে ছিল। তো অচিন্ত কুলদেব সিংকে জিজ্ঞেস করে যে নীলকে সেদিন সে কোথায় দেখেছিল। কুলদেব জানায় সে তাকে ওই দিন রাস্তায় মৃত অবস্থায় দেখেছিল। অচিন্ত তখন তাকে জিজ্ঞেস করে সে পুলিশকে ডেকেছিল কিনা। কুলদেব বলে, লোকাল এক ভ্যানওয়ালার থেকে পুলিশের নাম্বারে কল দিয়েছিল, আর পুলিশও দ্রুত সেখানে চলে এসেছিল। এরপর দিগ্বিজয় কুলদেবকে জিজ্ঞেস করে যে নীল সেদিন সত্যি মারা গিয়েছিল সেটা সে কিভাবে জানলো। কুলদেব জানায় যে মৃত মানুষকে দেখলেই তো চেনা যায়। অচিন্ত তখন জজকে বলে নীলের চোখ খোলা ছিল। তখন দিগ্বিজয় ডক্টর মজুমদারকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, কেউ কি চোখ খুলে অজ্ঞান হতে পারে? ডক্টর বলে, হ্যাঁ পারে। দিগ্বিজয় এখানে প্রমাণ করার চেষ্টা করে যে নীল সেদিন চোখ খুলেই অবচেতন হয়েছিল, পরে সে আবার বেঁচে ফিরেছে। অচিন্ত এরপর ইন্সপেক্টর পাজাকে জিজ্ঞেস করে যে সেই রাতে নীলের পালস চেক করেছিল কিনা। পাজা বলে, হ্যাঁ, কিন্তু সে মারা গিয়েছিল। দিগ্বিজয় তখন তার থানার রেজিস্টার অ্যাটেন্ডেন্সের রেকর্ড দেয়, যেটা থেকে প্রমাণ হয় যে পাজা তার ডিউটি ঠিকমতো পালন করে না। সে আরও বলে সে তার ডিউটি শেষ হওয়ার আগেই বাড়িতে চলে যায়, আর ইউনিফর্ম ছাড়াই ডিউটি করে। সে কোনো পুলিশ প্রোটোকল ফলোই করেনি, আর তাই তার বয়ানও অ্যাকসেপ্টেবল না। সেই সাথে পাজার বিরুদ্ধে এনকোয়ারি বসিয়ে দেয়, আর প্রোটোকল না মানার কারণে জজ তাকে সাক্ষী হিসেবে অ্যাকসেপ্টও করে না। এরপর অচিন্ত তার নেক্সট উইটনেস সুকুমারকে ডাকে। সুকুমারের নীলকে চেক করে ডেথ সার্টিফিকেট দিয়েছিল। সুকুমার জানায় যে সে একদম শিওর হয়ে নীলকে ডেথ সার্টিফিকেট দিয়েছিল। দিগ্বিজয় তখন তাকে জিজ্ঞেস করে যে সে কেন পোস্টমর্টম করেনি। সুকুমার বলে তার মা চায়নি যে ছেলের পোস্টমর্টম হোক। দিগ্বিজয় তাকে জিজ্ঞেস করে, এমন একটা মেডিকেল সিচুয়েশন আছে না যেখানে মানুষ মারা যাওয়ার পরেও আবার বেঁচে ওঠে? সুকুমার সেটা স্বীকার করে। দিগ্বিজয় এখানে প্রমাণ করার চেষ্টা করে যে নীল মারা যাওয়ার পর আবার তার হার্টবিট ফিরে পেয়েছিল। জজ এরপর 10 মিনিটের ব্রেক নেয়। কোর্টরুমের বাইরে লগ্নজিৎ অচিন্তকে বোঝায় যে সেই আসল নীল, সে আবার বেঁচে ফিরেছে, কিন্তু অচিন্ত এটা কোনোভাবেই মানতে চায় না। ব্রেকের পর অচিন্ত শ্মশানের ডোমকে কাঠগড়ায় তোলে। ডোম কাঠগড়ায় উঠেই নীলের দিকে তাকিয়ে বলে, ওই লোকটা সবাইকে বোকা বানাচ্ছে, ও আসল নয়। অচিন্ত তাকে জিজ্ঞেস করে, আপনি কি ওই লোকটাকে পোড়াতে দেখেছিলেন? ডোম বলে যে সে দেখেছে। দিগ্বিজয় এসে ডোমকে জিজ্ঞেস করে যে সে মদ খায় কিনা। ডোম সেটা স্বীকার করে। দিগ্বিজয় তাকে জিজ্ঞেস করে যে সে ওই দিনও মদ খেয়েছিল কিনা। ডোম বলে,
আমি 3 বোতল মদ খেয়েছিলাম, তবে ওইসবে আমার কোনো নেশা হয় না। আমি এখানেও 3 বোতল মদ খেয়ে এসেছি। এটা শুনে জজ অনেক রেগে যায় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জজ রেগে অচিন্তকে বলে, একজন ড্রাঙ্ক উইটনেসকে কোর্টে হাজির করার সাহস হয় কিভাবে আপনার? এরপর কোর্টের কার্যক্রম আজকের মতো শেষ করা হয়। রাতের বেলা অন্বেষা শ্রাবণীকে বলে দেবযানীকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে। দেবযানী দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথাটা শুনে ফেলে। সে অচিন্তকে কল করে তখনই এটা জানিয়ে দেয়। দেবযানী তার পিসির বাড়িতে চলে যেতে চায়, কিন্তু অচিন্ত তাকে এখন কোথাও যেতে মানা করে দেয় আর দেবযানীকে আশ্বাস দেয় যে নেক্সট হিয়ারিংয়ে সে যাকে উইটনেস হিসেবে ডাকবে সে কেসটা একদম ঘুরিয়ে দেবে। অচিন্ত দেবযানীকে নীলের মেডিকেল রেকর্ড পাঠাতে বলে। এরপর অচিন্ত লগ্নজিৎকে এবার একটা বারে পাঠিয়েছিল, যেখানে নীলের ছোটবেলার বন্ধু রিয়ান তাস খেলছিল। রিয়ান নীলের শ্রাদ্ধের দিন নীলের ফিরে আসার খবর শুনে ছুটে তাদের বাড়িতে এসেছিল। সে নীলকে জীবন্ত অবস্থায় দেখে খুশি হয়ে তাকে জড়িয়েও ধরেছিল, কিন্তু নীলের কথাবার্তায় রিয়ানের সন্দেহ হয় যে সে নীল নয়। অচিন্ত এই জন্যই লগ্নজিৎকে বারে রিয়ানের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। এদিকে দেবযানী নীলের মেডিকেল রেকর্ড কালেক্ট করার জন্য নীলের ল্যাপটপ নিতে চুপি চুপি তার ঘরে যায়, কিন্তু নীল তাকে ধরে ফেলে। ওদিকে পরদিন ঈশানী কেস ডিসকাস করতে দিগ্বিজয়ের বাড়িতে যায়। দিগ্বিজয় তাকে বলে অচিন্ত রিয়ানকে ট্র্যাপ করার চেষ্টা করবে। দিগ্বিজয় একটা লোককে রিয়ানের ফ্যামিলিকে প্রেসারে রাখার দায়িত্ব দেয়, যাতে রিয়ান কোনোভাবেই কোর্টে এসে সাক্ষী না দিতে পারে। এদিকে গীতা ওই ছেলেটার পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে জানতে পারে যে ঘাতক ছেলেটাকে শ্বাসরোধ করে খুন করে আর তারপর পায়ে পাথর বেঁধে পুকুরে ফেলে। গীতা মিসিং রিপোর্ট চেক করে ওই ছেলেটার পরিবারকে খুঁজে পায়। ছেলেটার মা তাকে জানায় যে ছেলেটার নাম আবির। আবিরের মা গীতাকে বলে ওই ছেলেটাই ওকে মেরেছে। গীতা ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলে আবিরের মা রকির নাম বলে। রকি ছিল সিনেমার অ্যাকশন ডিরেক্টর। আবিরের সিনেমায় হিরো হওয়ার শখ ছিল, এজন্য সে বিভিন্ন স্টুডিওতে যেত। রকির সঙ্গে স্টুডিওতেই তার পরিচয় হয়েছিল। রকি আবিরকে বলেছিল সে যদি তাকে অনেক টাকা দেয় তাহলে সে আবিরকে সিনেমায় হিরো বানাবে। এসব শোনার পর গীতার রকির ওপর সন্দেহ হয়, এজন্য গীতা রকির সঙ্গে দেখা করতে তার শুটিং স্পটে যায়। সেখানে সে তাকে আবিরের ব্যাপারে জিজ্ঞেস করে। রকি বলে একটা সেটে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সে হিরো হওয়ার জন্য ডেসপারেট হয়ে গিয়েছিল, 10 লাখ টাকাও জোগাড় করেছিল, কিন্তু 10 লাখে তো 2 দিনের শুটিংও হয় না। তাই আমি বাধ্য হয়ে তাকে মানা করে দিয়েছিলাম, এজন্য হয়তো সে সুইসাইড করেছে। গীতা রকিকে বলে আবির সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে, আর সে মারা যাওয়ার আগে বলেছিল সে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এদিকে নীলের বাড়ির লোকেদের এই কেস চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, এজন্য তারা নীলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য তার ব্যাংকে একটা লোককে ডেকে আনে। কিন্তু লোকটা শ্রাবণীকে জানায় যে নীল তার সমস্ত ব্যবসা এবং অ্যাকাউন্ট দেবযানীর নামে করে দিয়েছিল, যার কারণে তারা দেবযানীর সাইন ছাড়া কোনো টাকাই তুলতে পারবে না। এটা শুনে শ্রাবণী বলে উইলের কথা কেন আসছে? আমার ছেলে তো বেঁচে আছে। নীল বলে উইল আমি চেঞ্জ করে দেব। ব্যাংকের লোকটা বলে যতক্ষণ না প্রমাণ হচ্ছে আপনি নীল রায় বর্মন ততক্ষণ আমাদের ওয়েট করতেই হবে। তখন সেখানে দেবযানী আসেন। তাকে দেখে রেগে শ্রাবণী বলে তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। এই কেসটা শেষ হলে আমি তোমাকে ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দেব। দেবযানী বলে নীলের বিজনেস আমি ওই লোকটাকে কিছুতেই পেতে দেব না। আজ রাতেও লগ্নজিৎ বাড়ে যায়। সেখানে সেও রিয়ানের সঙ্গে তাস খেলে। রিয়ান অনেক ড্রিঙ্কসও করেছিল। লগ্নজিৎ রিয়ানের সামনে বসে নীলের মতো আচরণ করতে থাকে, যার কারণে রিয়ানের নীলের কথা মনে পড়ে যায় আর সে কাঁদতে শুরু করে। রিয়ান অনেকটা মদ খেয়ে নিয়ে আবারও কাঁদতে শুরু করে। এরপর লগ্নজিৎ রিয়ানকে সেখান থেকে ধরে বাইরে বের করে নিয়ে আসে। কিছুক্ষণ পর অচিন্ত সেখানে চলে আসেন। রিয়ান কাঁদতে কাঁদতে অচিন্তকে বলে বাড়ির লোকেরা আমাকে কোর্টে যেতে দিচ্ছে না, নীলের বাড়িতেও যেতে দিচ্ছে না, দেবযানীর সঙ্গে দেখাও করতে দিচ্ছে না। দেবযানী সত্যি কথা বলছে। অচিন্ত জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন সে নীল নয়? রিয়ান বলে আমার আর নীলের ছোটবেলার একটা প্যাক্ট হয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে আগে মারা যাবে আমাদের মধ্যে, তার শ্রাদ্ধের দিন অন্যজন সুইসাইড করবে। নীলের শ্রাদ্ধের দিন আমি সুইসাইড করতে গিয়েছিলাম, তখন খবর পাই নীল ফিরে এসেছে, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখলাম সে অন্য লোক, সে প্যাক্টের ব্যাপারে কিছুই জানে না। অচিন্ত রিয়ানকে বলে আমার মনে হয় তোমার বাড়ির লোক একটু ভয় পাচ্ছে, তবে একটা উপায় আছে, তুমি সিক্রেট উইটনেস হয়ে বয়ান দেবে। তোমার চেহারা ঝাপসা হয়ে থাকবে, কেউ জানতেই পারবে না তোমার ব্যাপারে। রিয়ানও এতে রাজি হয়ে যায়। এরপর অচিন্ত রিয়ানকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরদিন দেবযানী অচিন্তকে বলে আমি নীলের ল্যাপটপটা আনতে পারিনি, সেটার মধ্যে নীলের সমস্ত মেডিকেল হিস্ট্রি ছিল। দেবযানী শুধু নীলের বাদামে অ্যালার্জি হওয়ার রিপোর্টটা আনতে পেরেছিল। তো আজ কোর্টে অচিন্ত প্রফেসর সুজন ব্যানার্জিকে পেশ করে। প্রফেসর সুজন ছিল নীলের অনেক কাছের মানুষ, যার সঙ্গে নীল তার জীবনের সমস্ত সিক্রেট শেয়ার করত। প্রফেসর বলে নীলের সঙ্গে যেদিন তার লাস্ট দেখা হয়েছিল সেদিন নীল দেবযানী আর তার মধ্যে মাইন্ড গেম খেলা হয়েছিল।
অচিন্ত তখন নীলকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে যে সেই দিন সেই খেলায় কে জিতেছিল। নীল উত্তর দেয় যে সে জিতেছিল, কিন্তু প্রফেসর বলে তার উত্তরটা ভুল। সেদিন খেলায় সে নয়, বরং প্রফেসর জিতেছিল। দিগ্বিজয় এখানে অবজেকশন দিয়ে বলে, 1 মাস কোমায় থাকার পর বাড়ি ফিরে যে লোকটা দেখে তার স্ত্রী তাকে চিনতেই পারছে না, তার কি এখন এইসব কথা মনে রাখার কথা? অচিন্ত আবার নীলকে প্রশ্ন করে, কলেজে আপনার একটা মেয়েকে ভালো লাগতো, আপনি প্রফেসরকে সেটা বলেছিলেন, তার নামটা কি ছিল? নীল জবাবে বলে, কলেজে তো এমন অনেক মেয়েকেই ভালো লাগতো, তাদের সবার নাম কি মনে থাকে? অচিন্ত বলে, জীবনে প্রথম প্রেম কিন্তু ভোলা যায় না। অচিন্ত এরপর নীল আর ওই মেয়েটার ছবি দেখিয়ে বলে, যার সাথে দীঘায় ঘুরতে গিয়েছিলেন তার নামটা নিশ্চয়ই মনে আছে। কিন্তু নীল জানায় এটাও তার মনে নেই। প্রফেসর তখন বলে যে সে ইংলিশ টিচার মিসেস মারিয়া। এরপর অচিন্ত জাজকে নীলের বাদামে অ্যালার্জির কথা বলে। অচিন্ত নীলকে বাদাম খাওয়াতে চায়, কিন্তু কোর্টরুমে দিগ্বিজয় এতে আপত্তি করে। অচিন্ত জানায় যে ডক্টর রেডি আছে, তাই কোনো অসুবিধা হলে সে ম্যানেজ করে নেবে। জজ তাকে পারমিশন দিলে অচিন্ত নীলকে বাদাম খেতে দেয়। নীল বাদাম খেলে এতে কোনো রিয়াকশনই হয় না। এতে যখন সবাই ধরেই নিয়েছিল যে নীল আসলে নকল, ঠিক সেই মুহূর্তে নীলের শরীরে বাদামের রিয়াকশন দেখা দেয়, যার ফলে নীল অনেক অসুস্থ হয়ে যায়। আর এটা নিয়ে কোর্টে অনেক হাঙ্গামাও শুরু হয়। অচিন্তকে সবাই দোষারোপ করতে শুরু করে। জাজ অচিন্তকে আলাদা ডেকে এই ঘটনার কারণে তাকে অনেক কথা শোনায়। অচিন্ত এর জন্য জজের কাছে ক্ষমাও চায়। এরপর দিন গীতা আবিরের ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে 4 তারিখ ভোর 6টায় আবিরের ফোন বন্ধ হয়। তখন তার লোকেশন ছিল NH-16, আর 3 তারিখ রাতের বেলা আবিরের লোকেশন ছিল খোলাঘাট শ্মশান। এরপর সেখান থেকে সে মতিপুকুরে মুভ করেছিল। গীতা একজন কনস্টেবলকে শ্মশানের ফুটেজগুলো বের করতে বলে। ফুটেজে গীতা শ্মশানে নীল রায় বর্মনের গাড়ি দেখতে পায়, আর সেখানে সে আবিরকেও রায় বর্মন ফ্যামিলির কাছে যেতে দেখে। আবির ভেতর থেকে বের হলে রকি সেখান থেকে আবিরকে তার বাইকে করে নিয়ে যায়। রাতের বেলা বাড়ি ফিরে গীতা অচিন্তকে জিজ্ঞেস করে, তুমি কি আবির আর রকিকে চেনো? অচিন্ত বলে, না। গীতা তখন বলে, নীল রায় বর্মনকে যে শ্মশানে পোড়ানো হয়েছিল, আবির কিন্তু সেদিনও শ্মশানে ছিল, আর রকি দেবযানীর পুরনো পাড়ায় থাকে। এটা একটা অদ্ভুত কোইন্সিডেন্স না? অচিন্ত এবার এই বিষয়টা নিয়েও ভাবতে শুরু করে। পরদিন অচিন্ত কোর্টে রিয়ানকে ঝাপসা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিক্রেট উইটনেস হিসেবে পেশ করে। অচিন্ত নীলকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে, আপনি রিয়ানকে কত বছর ধরে চেনেন? নীল বলে, 25 বছর। অচিন্ত আবার জিজ্ঞেস করে, আপনার বেস্ট ফ্রেন্ড স্কুলের আমগাছতলায় একটা জিনিস পুঁতেছিল, সেটা কি ছিল? নীল বলে তার কিচ্ছু মনে নেই। রিয়ান তখন বলে, নীলের বিয়ের কিছুদিন আগে প্রিন্সিপালের পারমিশনে নীল আর আমি স্কুলের ব্যাকইয়ার্ড থেকে একটা বক্স খুঁড়ে বের করি। অচিন্ত সেই বক্সটা জাজকে দিয়ে নীলকে ওই বক্সের তালার নাম্বার জিজ্ঞেস করে, কিন্তু নীল এরও উত্তর দিতে পারে না। কিন্তু রিয়ান সঠিক উত্তর দিয়ে দেয়। অচিন্ত যখন নীলকে জিজ্ঞেস করে যে এই বক্সের মধ্যে কি আছে, কিন্তু নীল সেটারও অ্যান্সার দিতে পারে না, তখন রিয়ান এর উত্তর দিয়ে বলে, এর ভেতরে কন্ডোম আছে। বিচারক ওই বক্সটা খুলে দেখে রিয়ানের কথাই সত্যি। দিগ্বিজয় তখন উঠে দাঁড়িয়ে বলে, সবার স্মৃতি তো সমান হয় না। জজ তখন অচিন্তকে জিজ্ঞেস করে, সিক্রেট উইটনেস কি এমন কোনো কথা বলতে পারবে যেটা স্মৃতি নির্ভর নয়? কিন্তু রিয়ান এতে মানা করে দেয়। এরপর দেবযানীকে কাঠগড়ায় তোলা হয়। দেবযানী বলে, আমি যে নার্সিং হোমে কাজ করতাম সেখানেই আমার নীলের সঙ্গে পরিচয় হয়েছিল। অচিন্ত দেবযানীকে জিজ্ঞেস করে, নীলের কি কোনো বার্থমার্ক ছিল? দেবযানী বলে, হ্যাঁ, ওর পিঠের নিচের দিকে একটা দাগ ছিল। অচিন্ত তখন ইম্পোস্টার নীলকে জামা খুলে সেই বার্থমার্ক দেখাতে বলে। দিগ্বিজয়তে আপত্তি করলেও জাজকে এর পারমিশন দিতেই হয়। নীল তখন তার শার্টটা খুলে সবাইকে তার পিঠের ওই বার্থমার্কটা দেখায়। এখানে আবারও প্রমাণ হয়ে যায় যে সেই আসল নীল। অচিন্ত এটা দেখে ভীষণ অবাক হয়। এরপর দিগ্বিজয় এখানে লাই ডিটেকশন টেস্ট করতে চায়। জাজও এটার পারমিশন দিয়ে দেয় এবং লাই ডিটেকশনের ব্যবস্থা করে দেয়। নীলের গায়ে লাই ডিটেক্টর লাগিয়ে দেওয়ার পর অচিন্ত তাকে কিছু প্রশ্ন করলে নীল এর অ্যান্সার দেয়। তাতে প্রমাণ হয় যে সে সব সত্যি বলছে। লাই ডিটেকশনে কোনো কিছুই ধরা না পড়াতে অচিন্ত তো আরও অবাক হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলা অচিন্ত মন্দিরে পুজো দিতে যায়। সেখানে অচিন্তের হঠাৎ মাথায় আসে যে নীলের হয়তো যমজ ভাই ছিল, কারণ যমজদেরও তো একই সিমটমস থাকে। অচিন্ত সন্দেহ হয় যে নীলের মায়ের বান্ধবী অন্বেষা যেহেতু লন্ডন থেকে এসেছে, তাই নীলের যমজ ভাইও হয়তো লন্ডনে তার সাথেই ছিল। অচিন্ত এই জন্য পরদিন একজন হ্যাকারকে অন্বেষার সমস্ত বায়োডাটা হ্যাক করার জন্য 10,000 টাকা দিয়ে হায়ার করে। এদিকে গীতা রকিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। রকি বলে, আমি কিছুই করিনি, আমি শুধু শ্মশানের বাইরে থেকে আবিরকে লিফট দিয়েছি। আমি একটা শুটিং শেষ করে ওই রাস্তা দিয়েই ফিরছিলাম, তাই আবিরকে লিফট দিয়েছিলাম। গীতা রকির কাছে তার ফোনটা চায় আর বলে, তোমার সমস্ত ডিটেলস আমি বের করব।
রকি প্রথমে ফোনটা দিতে রাজি না হলেও পরে চাপে পড়ে সে তার ফোনটা গীতাকে দিতে বাধ্য হয়। আবিরের মার্ডারের দিনে রকির ফোন কোথায় কোথায় ছিল এসব ইনফরমেশন গীতা রকির ফোনের লোকেশন ট্র্যাক করে বের করতে শুরু করে। এদিকে পরদিন কোর্টে অচিন্ত তার হায়ার করা ওই হ্যাকারের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে কোর্টের সময় পেরিয়ে যাচ্ছিল, যার কারণে জজ অচিন্তকে তাড়া দিচ্ছিল। অচিন্ত এতে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে ওই হ্যাকার সমস্ত ইনফরমেশনের ফাইল নিয়ে সেখানে হাজির হয়। লগ্নজিৎ ছুটে গিয়ে ওই ফাইল এনে অচিন্তকে দিয়ে দেয়। অচিন্ত এবার তার নতুন উইটনেস অন্বেষাকে কাঠগড়ায় ডাকতে চায়, কিন্তু জাজ রেগে তাকে বলে, আপনি আর কত উইটনেস আনবেন? অচিন্ত জানায় যে এটাই তার লাস্ট উইটনেস। জাজ এরপর অচিন্তকে অনুমতি দেয়। অন্বেষা কাঠগড়ায় এলে অচিন্ত অন্বেষাকে জিজ্ঞেস করে, আপনি কত বছর যাবৎ লন্ডনে থাকেন? অন্বেষা বলে, 25 বছর যাবৎ। অচিন্ত জিজ্ঞেস করে, আপনি কি বিয়ে করেছেন? আপনি তো সোশ্যাল মিডিয়াতেও নেই, তাই না? অন্বেষা জবাবে বলে, না, আমি বিয়ে করিনি, আর আমি সোশ্যাল মিডিয়াতেও নেই। অচিন্ত আবার জিজ্ঞেস করে, শ্রাবণী দেবী আর তার হাজবেন্ড কবিরের একমাত্র সন্তান নীলের জন্ম কি লন্ডনেই হয়েছে? আর নীল কি এখানে আসার পর কখনো লন্ডনে গেছে? অন্বেষা বলে, নীলের জন্ম লন্ডনেই হয়েছিল, কিন্তু কলকাতা আসার পর নীল আর কখনোই লন্ডনে যায়নি, কারণ তার লং ফ্লাইটে ফোবিয়া আছে। অচিন্ত তখন সেখানে প্রজেক্টরে নীল আর অন্বেষার একসাথে একটা ছবি দেখায়, যেটা লন্ডনে তোলা। এটা দেখে কোর্টরুমের সবাই ভীষণ অবাক হয়ে যায়। অন্বেষা বলে যে এটা ফেক ছবি, অচিন্ত হয়তো এটা এআই দিয়ে বানিয়েছে। অচিন্ত জাজকে বলে যে এটা কোনো ফেক ছবি নয়, এই ছবিটা অন্বেষা বোসের কলিগ জাস্টিন তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আপনি তারিখটা খেয়াল করলে বুঝতে পারবেন এই ছবিটা যেদিন পোস্ট করা হয়েছিল সেদিন নীল আর দেবযানীর বৌভাত। এরপর অচিন্ত আবার নীলের ইনস্টাগ্রাম থেকে তার বৌভাতের ছবিগুলোও বের করে, যেটা সেই একই দিনে পোস্ট করা হয়েছিল। অচিন্ত জাজকে বলে, অন্বেষা বোস লন্ডনে তার ছেলের সাথেই থাকেন, যাকে তিনি অ্যাডপ্ট করেছেন, আর তার নাম গোগল বোস। তিনি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। অচিন্ত গোগলের একটা বায়োডাটা বের করে জাজকে বলে, গোগল বোসেরও সোশ্যাল মিডিয়াতে কোনো প্রেজেন্স নেই, তাই অনেক খুঁজে তার একটা ছবি পাওয়া গেছে, কিন্তু কোনো ডিটেলস পাওয়া যায়নি। তাই আমরা অনেক খুঁজে ওনার ট্রাভেল রেকর্ড পেয়েছি। অচিন্ত গোগলের ট্রাভেল রেকর্ড দেখিয়ে বলে, নীলের মৃত্যুর 2 দিন পর গোগল বোস লন্ডন থেকে কানাডা এবং কানাডা থেকে নরওয়ে হয়ে সিঙ্গাপুর এবং তারপর লম্বা ফ্লাইট নিয়ে কলকাতায় ঢুকেছেন। এখন নীল বর্মনের তো লম্বা ফ্লাইটে ফোবিয়া ছিল, কিন্তু গোগল বোসের তো তা নেই। অচিন্ত আবারও বলে, অন্বেষা আর শ্রাবণী দুজনেই লন্ডনে যমজ বাচ্চা অ্যাডপ্ট করেছিল। এরপর শ্রাবণী দেবী তার ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে আসেন। আমার ধারণা নীলও জানতেন না যে তিনি অ্যাডপ্টেড। এরপর নীল মারা যাওয়ার পর শ্রাবণী দেবী যখন জানতে পারলেন যে তার নীলের সমস্ত বিজনেস স্ত্রী দেবযানীর নামে করে গেছে, তখন তিনি গোগলকে লন্ডন থেকে পাঠাতে বলেন, যাতে গোগল নীল হয়ে আবার ফিরে তার বিজনেস ফিরিয়ে নিতে পারে। আর আইডেন্টিক্যালি টুইন্সের ক্ষেত্রে তো সব সিমটমস একই রকমই হয়, তাই নীলের সঙ্গে গোগলের সবকিছুই ম্যাচ করেছে। যেহেতু গোগল বোস একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, তাই ব্রেইনকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তার খুব ভালোভাবেই জানা। এই কারণে লাই ডিটেক্টর লাগানোর পরেও তিনি ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে পেরেছেন। অবশেষে অচিন্ত কোর্টে প্রমাণ করে দেয় যে নীল রায় বর্মন সত্যিই মারা গেছে। এরপর জজ ডিফেন্স হিয়ারিং এর জন্য কালকে আবার ডেট দেয়। দেবযানী কেস জিতে অনেক খুশি হয়। কোর্ট শেষে সে অচিন্তকে ধন্যবাদও জানায়। অচিন্ত অনেক খুশি ছিল, কারণ সে একজন সেলিব্রিটি লয়ারকে হারিয়ে দিয়ে নিজের জীবনের প্রথম কেস জিতে গেছে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। গীতা রকির ফোন ডিটেলস বের করে অচিন্তকে কল করে জানায় যে নীল যেদিন মারা গিয়েছিল সেই দিন রকির ফোনে 5:30 পর্যন্ত আবিরের সঙ্গে ছিল। তারা শ্মশানে ছিল। এরপর সেখান থেকে তারা দুজন একসঙ্গে কলকাতায় ফেরে। সেই রাতে আরও 2টো নাম্বার রকির সঙ্গে ছিল, যা নীল আর দেবযানীর নাম্বার। নাম্বার দুটো ওই একই সময়ে একই রুট ফলো করছিল। নীল যখন মারা যায় তখন দেবযানী ছাড়া আরও একজন নীলের কাছে ছিল, সেটা হলো রকি। রকির এখন ইন্টারোগেশন চলছে। এসব শোনার পর অচিন্ত বুঝতে পারে যে নীলের মৃত্যুটা স্বাভাবিক নয়। অচিন্ত সন্দেহ হয় দেবযানীর ওপর। এজন্য সে গোপনে তার ভাইকে মতিপুকুরের দেবযানীর পিসির বাড়িতে দেবযানীর ব্যাপারে খোঁজ নিতে পাঠায়। লগ্নজিৎ ভাঙাড়িওয়ালার ছদ্মবেশে দেবযানীর পিসির বাড়িতে যায়। সেখানে লগ্নজিৎ পিসির থেকে ছল করে জেনে নেয় যে দেবযানী আসলে ভালো মেয়ে নয়। এর আগে তার অনেকগুলো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এখানে পিসি বলে যে রকিও নাকি দেবযানীর বয়ফ্রেন্ড, আর দেবযানী শুধুমাত্র সম্পত্তির লোভেই নীলকে বিয়ে করেছিল। অচিন্ত এসব জানার পর বুঝতে পেরে যায় যে দেবযানী সম্পত্তির লোভে নীলকে খুন করেছে। বেচারা এত কিছু শোনার পর ভীষণ কনফিউজড হয়ে যায়। তারপর সে গীতাকে জিজ্ঞেস করে, আচ্ছা, লয়ার হিসেবে আমার কাজ কি? ক্লায়েন্টকে বাঁচানো নাকি জাস্টিসকে বাঁচানো? গীতা বলে, উত্তরটা তুমি জানো,
শুধু অন্য কারো মুখ থেকে শোনার অপেক্ষা করছো। তখন অচিন্তের বাবা এসে তাকে বলে, গীতা ঠিক বলেছে। লয়ার হিসেবে তোমার কাজ হলো জাস্টিসকে বাঁচানো, কারণ জাস্টিস প্রত্যেকের মৌলিক অধিকার, সে জীবিত হোক বা মৃত। অচিন্ত এবার সিদ্ধান্ত নেয় যে সে নীলকে জাস্টিস পাওয়াবে। এজন্য সে ডিফেন্স লয়ার দিগ্বিজয়ের সঙ্গে দেখা করতে যায়। সব জানার পর দিগ্বিজয় অচিন্তকে সমর্থন করে এবং তাকে জাস্টিসের জন্য লড়তে বলে। পরদিন লাস্ট হিয়ারিংয়ে অচিন্ত কোর্টে আসতে লেট করছিল, এজন্য জাজ ডেট পিছিয়ে দিতে চায়। কিন্তু দিগ্বিজয় আজ অচিন্তের জন্য ওয়েট করতে চায়। জাজ তাকে বলে, আপনি একজন সিনিয়র লয়ার হয়ে অপেক্ষা করবেন? দিগ্বিজয় বলে, আমি আজ পর্যন্ত একটা কেসও হারিনি, তো যে আমাকে আজ হারাবে তার জন্য একটু অপেক্ষা করব না? কিছুক্ষণ পরেই অচিন্ত কোর্টে হাজির হয়। জাজ এবার ডিফেন্সকে তার বক্তব্য দিতে বলে, কিন্তু দিগ্বিজয় বলে ডিফেন্সের কিছু বলার নেই। দিগ্বিজয় আজ প্রথমেই নত হয় এবং কোর্টে তার হার স্বীকার করে নেয়। জাজ এবার অচিন্তকে ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে কেসটা ক্লোজ করতে বলে। অচিন্ত বলে, আমি এই কেস ক্লোজ করব না। কথাটা শুনে জাজ একটু অবাক হয়। অচিন্ত বলে, শ্রাবণী বর্মন কি শুধুই সম্পত্তির জন্যই ইম্পোস্টার এনেছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? তাকে শাস্তি দেওয়ার আগে জানতে হবে তার মোটিভটা কি ছিল। দেবযানী এটা শুনে অচিন্তকে বলে, এসব কি করছেন অচিন্তবাবু? অচিন্ত তার কথায় পাত্তা না দিয়ে জাজকে বলে, আজ সকালে আমি একটা নতুন কেস ফাইল জমা করেছি, একটু দেখুন। জাজ সেটা দেখে অচিন্তকে তার উইটনেস ডাকতে বলে। অচিন্ত তখন দেবযানীর পিসি কবিতা সাহাকে কাঠগড়ায় তোলে। দেবযানী তার পিসিকে দেখে তো ভীষণ বিচলিত হয়ে যায়। কবিতা কাঠগড়ায় উঠে অচিন্তকে বলে, 4 বছর বয়স থেকে দেবযানী আমার কাছেই আছে। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। অচিন্ত তাকে জিজ্ঞেস করে, ওনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? দেবযানী এসব দেখে ভয়ে ছটফট করছিল। সে অচিন্তকে বাধা দেওয়ার চেষ্টাও করতে থাকে, কিন্তু অচিন্ত তার কথায় পাত্তা দেয় না। কবিতা বলে, দেবযানীর একটা নয়, অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। সে ছেলে ঘোরাতে খুব ভালোবাসত। তার লাস্ট বয়ফ্রেন্ড ছিল রকি, কিন্তু দেবযানীর প্রচণ্ড টাকার লোভ ছিল, তাই সে রকিকে বিয়ে না করে নীলকে বিয়ে করেছিল। এরপর অচিন্ত দত্ত ক্যাফের ওয়েটার চিন্ময়কে কাঠগড়ায় তোলে। চিন্ময় দেবযানীকে দেখিয়ে বলে, এই ম্যাডাম আর রকি প্রায়ই আমাদের ক্যাফেতে আসতো। সে 1 মাস আগেও এসেছিল। একবার অনেক ঝামেলাও হয়েছিল, সেখানে রকি একটা ছেলেকে অনেক মারধরও করেছিল। তবে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল সেটা চিন্ময় জানে না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন ক্যাফেতে দেবযানী আর রকি নীলকে মারার প্ল্যান করছিল, কিন্তু আবির এসব শুনে ফেলেছিল, যার কারণে সে রকিকে হুমকি দেয় যে রকি যদি তাকে সিনেমায় চান্স না দেয় তাহলে সে নীলকে সব বলে দেবে। এটা শুনে রকি আবিরকে সেখানে মারধর করতে শুরু করে। অচিন্ত আবিরের ছবি দেখালে চিন্ময় বলে, হ্যাঁ, এই ছেলেটাকেই সেদিন মারধর করছিল। অচিন্ত এরপর গীতাকে কাঠগড়ায় ডাকে। জজ তখন দিগ্বিজয়কে কিছু বলতে বলে, কিন্তু দিগ্বিজয় বলে, এটা আমার জীবনের শেষ কেস। এই ইয়াং লয়ার কিভাবে এই কেসটা লড়ে সেটা আমি দেখতে চাচ্ছি। অচিন্ত গীতাকে জিজ্ঞেস করে, আবির মণ্ডল আর নীল রায় বর্মনের মার্ডারের মধ্যে কোনো কানেকশন ছিল কিনা। গীতা জাজকে বলে, হ্যাঁ, যখন নীলের বডি শ্মশানে আনা হয় তখন সেই শ্মশানে আবির মণ্ডলও গিয়েছিল। তার 15 মিনিট পর রকি সেখানে আসে আর আবিরকে শ্মশানের গেট থেকে তুলে নেয়, যার সিসিটিভি ফুটেজও আছে। এছাড়াও নীল রায় বর্মন মারা যাওয়ার সময় দেবযানী আর রকি তার সাথে ছিল। মোবাইল টাওয়ারে তার প্রুফও আছে। একজন ডোম আমাকে বয়ান দেয় যে সেদিন আবিরকে শ্রাবণী বর্মনের সঙ্গে কথা বলতে দেখেছে। এরপর অচিন্ত শ্রাবণীকে কাঠগড়ায় এনে জিজ্ঞেস করে যে আবির তাকে কি বলেছিল। শ্রাবণী তখন অচিন্তকে সেদিনকার ঘটনা বলে। আবির সেদিন শ্রাবন্তীকে বলেছিল যে নীলকে দেবযানী আর রকি মিলে খুন করেছে। শ্রাবণী যদি আবিরকে 2 কোটি টাকা দেয় তাহলে সে এর প্রমাণ জোগাড় করে দেবে। এটা শুনে অচিন্ত তাকে জিজ্ঞেস করে, আপনি কি এজন্যই গোগল বোসকে এনেছিলেন? শ্রাবণী বলে, ওই লোকটা সেদিনের পর আমাকে আর কল করেনি, আর আমার কাছে কোনো প্রমাণও ছিল না, কিন্তু আমি জানতাম সে সত্যি বলেছে। বিয়ের 1 সপ্তাহ পর নীল আমাকে বলল দেবযানী নাকি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, তাই নীল তার বিজনেস দেবযানীর নামে করে দিয়েছে। আমার তখনই সন্দেহ হয়েছিল, তাই নীল মারা যাওয়ার পর আমি গোগলকে নিয়ে আসি, যাতে আমার ছেলের খুনিকে আমি শাস্তি দিতে পারি। এরপর অচিন্ত তার লাস্ট উইটনেস রকিকে কাঠগড়ায় তোলেন। রকিকে দেখেই দেবযানী মুখ লুকাতে শুরু করে। অচিন্ত রকিকে জিজ্ঞেস করে সে কেন আবিরকে খুন করেছে, কিন্তু রকি এটা অস্বীকার করে। অচিন্ত রকিকে বলে, আবিরকে আপনার সঙ্গেই লাস্ট দেখা গেছে। শুধু তাই নয়, আবির আপনাকে হুমকিও দিয়েছিল যে আপনি যদি তাকে সিনেমায় চান্স না দেন তাহলে সে নীলকে সব বলে দেবে। ক্যাফের ওয়েটার সব দেখেছিল। পুলিশ পোস্টমর্টম রিপোর্টে যখন জানা যাবে আবিরের গলায় যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা আপনার, তখন তো এমনিতেই ধরা পড়ে যাবেন। এটা শুনে রকি উত্তেজিত হয়ে বলে দেয় যে আবিরকে সে গলা টিপে মারেনি, বরং অন্যভাবে মেরেছিল। এখান থেকেই প্রমাণ হয়ে যায় রকি আবিরকে খুন করেছে। তো এখন যেহেতু রকি ধরা পড়েই গেছে,
তাই সে এবার তার খুনের কারণ অচিন্তকে জানিয়ে দেয়। রকি বলে, আবির আমার আর দেবযানীর সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিল, আমাকে সে বারবার ব্ল্যাকমেল করেছিল। অচিন্ত বলে, তাই আপনি নীলকেও মেরে দিলেন? রকি বলে, আমি নীলকে মারিনি। অচিন্ত তখন বলে, দেখুন, আপনি তো আবিরকে মারার দায়ে জেলে যাবেনই। আর দেবযানীকে দেখেছেন, সে আরবি জুয়েলার্স টেক ওভার করেছে, সে তো বিদেশে চলে যাবে, আর আপনি জেলে পচে মরবেন। আপনি গরিব বলে আপনাকে দিয়ে সে খুন করিয়ে বিদেশে পালিয়ে যাবে। সব প্রমাণ এখন আপনার বিরুদ্ধে। অচিন্ত রকিকে দেবযানীকে দেখিয়ে বলে, দেখুন, দেবযানী একবার আপনার দিকে তাকাচ্ছেও না। রকি এবার ভয় পেয়ে বলে দেয় যে নীলকে খুন করার প্ল্যান দেবযানীর ছিল। সেদিন ক্যাফেতে সেই প্ল্যানই তারা করছিল। দেবযানী কোর্টে মাথা নিচু করে চুপচাপ বসেছিল, আর এদিকে সেই রাতে নীলকে তারা কিভাবে খুন করেছিল রকি এখানে সবকিছুই বলে দেয়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্ল্যান অনুযায়ী দেবযানী নীলকে নিয়ে ঝাড়গ্রামের দিকে একটা শুনশান জায়গায় যায়। রকি সেখানে বাইক নিয়ে অপেক্ষা করছিল। নীলের গাড়ি এলে রকি নীলের কাছে লিফট চায়। নীলও তাকে গাড়িতে তুলে নেয়। রকি তখন পেছন থেকে নীলের গলা চেপে ধরে। নীল যখন ছটফট করছিল তখন দেবযানী নীলের 2 হাত চেপে ধরে। নীল তখন অবাক চোখে দেবযানীর দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এভাবেই নীল তার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতার বলি হয়। নীলকে খুন করার পর রকি নীলের মাথাটা গাড়ির গ্লাসের সঙ্গে সজোরে আঘাত করে, যার ফলে কাঁচগুলো নীলের মুখের ভেতর ঢুকে। এরপর দেবযানী এই ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে প্রমাণ করার জন্য নিজেই গ্লাসের সঙ্গে নিজের মাথা আঘাত করে অজ্ঞান হওয়ার ভান করে নীলের পাশের সিটে শুয়ে পড়ে, বসে পড়ে আর কি। রকি এরপর গাড়িটা একটা গাছের সঙ্গে লাগিয়ে দেয়, যাতে এটা অ্যাক্সিডেন্ট বলেই প্রমাণিত হয়। সিন এরপর প্রেজেন্টে আসে। এরপর অচিন্ত ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে বলে, আমি রিসেন্টলি কিছু মার্ডার কেস নিয়ে স্টাডি করছি। হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে প্ল্যান করে বরকে খুন, বা বরকে মেরে পানির ড্রামে ভরে রাখলো তার স্ত্রী। বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদেরকে ভালোবেসে তাদের শ্রেষ্ঠ শিক্ষাটা তাদের সন্তানদের দিতে চায়। তারা নিজেরা না খেয়ে নিজেদের ছেলেদেরকে খাওয়ান, আর সেখানে এমন একটা বাইরের মেয়ে এসে সেই ছেলেটাকে খুন করে দেবে। মেয়েদের মতো ছেলেরাও বিয়ের পর অ্যাডজাস্ট করে। একটা বিবাহিত সম্পর্কের মধ্যে ছেলেদের সিকিউরিটি, সেফটি এগুলো কোথায় থাকে তাহলে? জাজ এবার দিগ্বিজয়কে তার ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। দিগ্বিজয় তার স্টেটমেন্টে বলে, অনেক টাকা, গাড়ি, বাড়ি কার না ভালো লাগে? আমরা চাই যাতে খরচ করার আগে আমাদের ভাবতে না হয়, কোনো জিনিস কেনার আগে যাতে প্রাইস ট্যাগটা দেখতে না হয়, স্বপ্নের যেন কোনো বাজেট না হয়। হ্যাঁ, আমরা এসব চাইতেই পারি, কিন্তু সেটা যে পেতেই হবে তার তো কোনো মানে নেই। আমি আমার বরকে চাই না, কিন্তু তার সম্পত্তি চাই। আমি একটা মানুষের সঙ্গে থাকতে চাই না, এজন্য আমি সেই মানুষটাকে সরিয়েই দেব? এটা তো হতে পারে না। মার্ডার একটা ক্রাইম, সেটা যেভাবেই করা হোক, যে মোটিভেই করা হোক, সেটা ক্রাইমই থাকবে। দিগ্বিজয়ের স্টেটমেন্টে কোর্টরুমের সবাই হাততালি দেয়। সব শোনার পর জাজ তার শুনানিতে দেবযানীকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিতে বলে, আর শ্রাবণীর জন্য ফাইন ধার্য করে, যেটা তাদেরকে 1 সপ্তাহের মধ্যেই দিতে হবে। সবশেষে জজ অচিন্ত আইচকে বলে, মিস্টার আইচ, অন্য কেউ হলে আপনাকে সাসপেন্ড করতো, কিন্তু আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, অ্যাজ এ লয়ার আপনার ক্লায়েন্টকে ডিফেন্ড করা সবচেয়ে বড় ভুল। এই ভুলটা কখনোই করবেন না। দিগ্বিজয় তখন উঠে দাঁড়িয়ে জজকে বলে, ইয়োর অনার, একজন লয়ার হিসেবে জাস্টিস যাতে হয় সেটা ইনশিওর করাটাও কিন্তু ওনার ডিউটি। আমি অ্যাডভোকেট অচিন্ত আইচকে একজন ফিউচার জাজ হিসেবে দেখতে চাই। অচিন্ত এতে অনেক খুশি হয়ে দিগ্বিজয়ের থেকে আশীর্বাদ নেয়। দিগ্বিজয় অচিন্তের ওপর অনেক ইমপ্রেস হয়ে তাকে জড়িয়ে ধরেন, আর এখানেই এই সিরিজটার সমাপ্তি ঘটে। সত্যি বলতে অচিন্ত আইচ সিরিজের এই আগের পার্টগুলো যেগুলো ছিল সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং বরাবরের মতো এই পার্টটাও আমার কাছে অসাধারণ লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।